আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সামেটিক অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর থার্ড সামেটিক অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 12টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। কবি দুহাত বাড়িয়ে নমস্কার করেছেন বিশাল ভূধরকে, মহাসাগরকে, নরদেবতাকে, পরম শক্তি উত্তরে নরদেবতাকে। চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান পেশোয়ারে, কাশিতে রিসরায় উত্তরে পেশোয়ারে। নেবুর পাতায় কলম চা হে বৃষ্টি, ইতালিতে, লন্ডনে, স্পেনে, রাশিয়াতে যা উত্তরে স্পেনে যা। এক সন্ধ্যায় জাদুকর ডেভানকে একজন বলেছিলেন তার টুপিটি রুপি, পেনি, সিলিং, ফ্রাঙ্ক দিয়ে ভরে দিতে উত্তরে সিলিং। প্রশ্ন, পটলবাবু অভিনয়ের সময় সংলাপ হিসেবে বলেছিলেন ও, উ, আ এবং শব্দটি দেবে আ শব্দটি। পটলবাবুর ভালো নাম ছিল নরেন্দ্রনাথ শীতলকান্ত রায়, শ্যামল গঙ্গোপাধ্যায়, শীতলকান্ত চ্যাটার্জি দেবে শীতলকান্ত রায়। তোমার রকম দেখে পাড়াশুদ্ধ লোকের মাথা ঘুরছে, এই কথা বলেছিল নরহরির মা, মাসিমা, দিদিমা, ভাগ্নে উত্তরে দিদিমা। ছদ্মবেশে তিব্বতে যান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র দাস, শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অতীশ দীপঙ্কর শরৎচন্দ্র দাস। পুরন্দর চৌধুরী ছিলেন বৃষ্টিবিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী, জলবায়ু বিজ্ঞানী, জীববিজ্ঞানীতে বৃষ্টিবিজ্ঞানী। সুবর্ণযুগ আসে কিভাবে? সুবর্ণযুগ আসে ঠাকুমার গল্পে, সবুজ ফসলে, পাখির গানে, মায়ের গানে উত্তরে সবুজ ফসলে। আত্রাই নদীর জল ধারার রং লাল, নীল, গেরুয়া, সবুজ গেরুয়া। বিপ্লবী হরিদাস দত্ত গারোয়ান পুলিশ খালাসি ড্রাইভার এর ছদ্মবেশে পিস্তল চুরি করেন, গারোয়ান এর ছদ্মবেশে পিস্তল চুরি করেন। যে বিভক্তিচিহ্ন যে কোনো কারকের সঙ্গে প্রযুক্ত হতে পারে তাকে বলে শূন্য বিভক্তি, ক্রিয়া বিভক্তি, তির্যক বিভক্তি, নির্দেশক ধরে তির্যক বিভক্তি। নিচের কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ? মণ্ডপ, পঙ্কজ, গায়ক, পরিচিত পঙ্কজ। হাসযুক্ত ই, হাসি, এখানে ই প্রত্যয় হলো কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, বাংলা প্রত্যয়, বিদেশি উত্তর বাংলা প্রত্যয়। প্রশ্ন, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো 8টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন কার কাছ থেকে? ননিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন অমরেন্দ্রনাথ চ্যাটার্জির কাছ থেকে। বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্প, কেন ক্রিকেট খেলার সুযোগ অল্প মিলত? বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ অল্পই পাওয়া যেত, কারণ খেলতে গেলে বৃষ্টি এসে তাড়া করে তাদের আবার উঠোনে ঢুকিয়ে দিত। টুনু কোথায় আঘাত পেয়েছিল? টুনু ডান পায়ে বুড়ো আঙুলে আঘাত পেয়েছিল। থিয়েটারে পটলবাবুর প্রথম পার্ট কী ছিল? থিয়েটারে পটলবাবুর প্রথম পার্ট ছিল মৃত সৈনিকের পার্ট। চিন্তাশীল নাটকটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? তবে চিন্তাশীল নাটকটি রবীন্দ্রনাথের হাস্যকৌতুক গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কোন দুই বিখ্যাত বাঙালি তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন? যশোরের রাজপুত শান্তরক্ষিত এবং অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন। রবি ঠাকুর কোন নদীর ওপর বোটে করে ভেসে চলেছে? রবি ঠাকুর আত্রাই নদীর ওপর বোটে করে ভেসে চলেছে। কবিতায় কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন? কবিতায় কবি সাম্রাজ্যলোভী শাসকদের এবং তীব্র যশোলোভী ব্যক্তিদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছে। মেঘচোর কাকে বলে বা কাকে বলা হয়েছে? পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। স্বর্গের শুরুয়া কেমনভাবে রান্না করা হতো? হোটেলার নকল গোপদারি দিয়ে স্বর্গের শুরুয়া রান্না করা হতো। যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে কী ছিল? যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছে সেটা আসলে তাদের মামুনিশ ডুপোর সিঁদুর কাঠি ছিল। তিনি হচ্ছে কম বেশি 50 শব্দের মধ্যে উত্তর লেখো যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। হেতায় দাঁড়ায়ে দু বাহু বাড়ায়ে নমি নরদেবতারে। নরদেবতা বলতে কবি কাকে বুঝিয়েছেন? এই বক্তব্যের নিহিত অর্থ ব্যাখ্যা করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত ভারততীর্থ নামাঙ্কিত কবিতায় নরদেবতা বলতে নররূপ দেবতা তথা এই ভারতবর্ষের সমস্ত পতিত মানুষকে বুঝিয়েছে। এই ভারতবর্ষের মহামানবের সাগর তীরে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ এখানকার নরদেবতাদের বিনম্র নমস্কার জানিয়েছেন। তিনি দেখেছেন ভারতবর্ষ এমন এক দেশ যেখানে আর্য অনার্য, দ্রাবিড়, চীন, শক, হুন, পাঠান, মোগল প্রভৃতি মানুষ দলে দলে এসে বসতি স্থাপন করছেন। এই দেশ আমাদের শিখিয়েছে দিবে আর নিবে এবং মিলাবে মিলিবে। এই দেশ কাউকে দূরে ঠেলে দেয়নি, কাউকে ঘৃণা করেনি, কোনো ভেদ বৈষম্য রাখেনি, ব্রাহ্মণ পতিতের মধ্যে পার্থক্য দেখেনি এই দেশ।
তাই এমন দেশের আবহাওয়ার মানুষকে নরদেবতা রূপে জ্ঞান করে কবি তাদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। পুলিশ তৎপর হয়ে উঠল কাকে কেন গ্রেপ্তার করতে পুলিশ তৎপর হয়ে উঠেছিল। ননিবালা দেবীকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর হয়ে উঠেছিল। চন্দননগরে বিভিন্ন স্থানে কয়েকটি বাড়িতে তল্লাশি ও বিপ্লবীদের নিমিষে পলায়নের পর ননিবালা দেবীকে আর চন্দননগরে রাখা নিরাপদ বলে মনে হয়নি পুলিশের। তারা বুঝতে পেরেছিল বিপ্লবীদের গোপনে সাহায্য করে চলেছেন তিনি, তাই পুলিশ তাকে গ্রেপ্তার করতে তৎপর হয়। কত আছে তোমার পকেটে? বক্তাকে তাকে উদ্দেশ্য করে এই বক্তব্যের কারণ কি? অজিত কৃষ্ণ বসু প্রণীত জাদুর কাহিনী নামাঙ্কিত গল্পে উদ্ধৃত উক্তিটির বক্তা হলো এক নাম পদহীন জোয়ান। ইংল্যান্ডের বহু পরিচিত জাদুকর ডেভিড ডেভানকে উদ্দেশ্য করে এই বক্তব্য। একদিন সন্ধ্যাবেলা জনবিরল পদে ডেভিডকে আটকে দিয়ে এক জোয়ান চেয়েছিল কিছু টাকা আদায় করতে, না সে দেখেছিল এই জাদুকর হাওয়া থেকে দিব্যি টাকা এনে দিতে পারে। জাদুকরের এই জাদু শক্তিকে তার কাছে বাস্তব বলে মনে হয়েছিল, তাই সে জানিয়েছে হাওয়া থেকে সিলিং এনে ডেভিড যেন তার টুপিটি ভরিয়ে দেন। গাছে কাঁঠাল গোঁফে তেল, সাধে কি তোমার কোনো দিন কিছু হয় না? পটলবাবুর গৃহিণীর এই মন্তব্যের কারণ কি? পটলবাবু 52 বছর বয়সে অভিনয় করার সুযোগ পেয়ে তিরিং করে লাফ দিয়ে উঠলেন। নাট্যকার শিশির ভাদুরীর সঙ্গে নিজেকে তুলনা করে তিনি বলেন, শিশির ভাদুরী 70 বছর বয়সে চাণক্যের পাটে ওইভাবে লাফ দিতেন। আজ তিনি পুনর্যৌবন লাভ করেছেন, তার মান যশ প্রতিপত্তি সব হবে। এই সব শুনে পটলবাবুর গৃহিণী এই মন্তব্য করেছিল। দিন ফুরালে কবিতায় কিশোর মনে যে পরিচয় পাওয়া যায়, নিজের ভাষায় লেখো। দিন ফুরালে কবিতাটিতে কিশোর মনের ইচ্ছা এবং তার পূর্ণ না হওয়ার এক চিরকালের কাহিনী প্রকাশিত হয়েছে। পয়েন্ট কবি ইচ্ছা বিরুদ্ধ। পাখিরা যেমন ধানের গুচ্ছে ছায়া ফেলে বাসার দিকে উড়ে যায়, ঠিক সেভাবেই ইচ্ছার বিরুদ্ধেই ছেলেরাও মাঠ থেকে নিজের বাড়িতে ফেরে। সেখানেও মার বকুনি তাদের জন্য অপেক্ষা করে থাকে। আক্ষেপের সুর, কিন্তু তার থেকেও বেশি তাদের মনে থাকে আক্ষেপ। সূর্যাস্তের সময়ে আকাশে যে রঙের খেলা হবে তা দেখার কোনো সুযোগই তাদের নেই। ইতিকথা। সব মিলে শৈশব কৈশোরের গভীর আক্ষেপই যেন তাদের মধ্যে প্রকাশ পায়। দুই পক্ষের খেলোয়াড়রা মাঠে গিয়ে দাঁড়ালো। কোন দুই পক্ষের কথা বলা হয়েছে? খেলার ফলাফল কিভাবে নির্ধারিত হয়েছিল? উদ্দিষ্ট দুই পক্ষ। এখানে টাউন স্কুল আর মিশন স্কুলের খেলোয়াড়দের কথা বলা হয়েছে। ফলাফল নির্ধারণ। খেলার চূড়ান্ত ফলাফল ছিল টাউন স্কুল 4 গোল, মিশন স্কুল 1 গোল। কিন্তু প্রথমার্ধে ন্যায্য পেনাল্টি থেকে টাউন স্কুল বঞ্চিত হয় আর মিশন স্কুল একটা গোল করে দেয়। ওই সময় তাদের 5 জন ফরওয়ার্ড একসঙ্গে বল নিয়ে টাউন স্কুলের গোলে ঢুকে যায়। দ্বিতীয়ার্ধে মূলত টুনুর দক্ষতায় টাউন স্কুল 4টি গোল করে। টুনু নিজে 3টি গোল করে আর রণজিৎকে দিয়ে আর একটি গোল করায়। এইভাবেই বিজয়ীর হাসি হাসে টাউন স্কুল। স্লাইডে দেখা রয়েছে কম বেশি 100 শব্দের মধ্যে প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো 3টি প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 3 = 15। বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই। বর্ষাকালে মেওয়ারাতে রাস্তায় ক্রিকেট খেলা যেত না কেন? বর্ষাকালে সেখানকার প্রকৃতির বর্ণনা দাও। বৃষ্টির সময় আমি আর ভার্ন কোন কবিতা আবৃত্তি করতাম? রাস্তায় ক্রিকেট খেলা না যাওয়ার কারণ। বর্ষাকালে মেওয়ারেতে রাস্তায় ক্রিকেট খেলা যেত না কারণ খেলতে গেলে বৃষ্টি এসে তাড়া করে তাদের আবার উঠোনে ঢুকিয়ে দিত। বর্ষাকালের প্রকৃতি। বর্ষাকালে মেয়ারোর আকাশ সবসময় মেঘে ঢাকা থাকতো। জলভরা কালো মেঘ যেন গোমরা মুখে থাকতো। বাতাস ছুটে এসে ঝাপটা মারত নারকেল বনে। বাতাসের তেজ যত বাড়ত মেঘগুলো তত কালো হয়ে উঠত আর সমুদ্র হুঙ্কার দিতে থাকতো। বৃষ্টি তীব্রভাবে মাথার ওপরে নেমে আসতো। পয়েন্ট করবে আবৃত্তি। বৃষ্টির সময় অ্যামি আর ভান আবৃত্তি করতো, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি স্পেনে যা। দিন ফুরালে কবিতায় শিশুমনের ভাবনা কিভাবে ধরা পড়েছে তা আলোচনা করো। দিন ফুরালে কবিতাটিতে কিশোর মনের ইচ্ছা এবং তা পূরণ না হওয়ার এক চিরকালের কাহিনী প্রকাশিত হয়েছে। ইচ্ছা বিরুদ্ধ। পাখিরা যেমন ধানের গুচ্ছে ছায়া ফেলে বাসার দিকে উড়ে যায়, ঠিক সেভাবেই ইচ্ছার বিরুদ্ধেই ছেলেরাও মাঠ থেকে নিজের বাড়িতে ফেরে। সেখানেও মার বকুনি তাদের জন্য অপেক্ষা করে থাকে।
আক্ষেপের সুর, কিন্তু তার থেকেও বেশি তাদের মনে থাকে আক্ষেপ। সূর্যাস্তের সময় আকাশে যে রঙের খেলা হবে তা দেখার কোনো সুযোগ তাদের নেই। ইতিকথা। সব মিলিয়েই শৈশব কৈশোরের গভীর আক্ষেপই যেন তাদের মধ্যে প্রকাশ পায়। আমার কাশী গিয়ে কাজ নেই। বক্তাকে তিনি কেন কাশী যেতে চেয়েছিলেন, পরে আর কেন কাশী যেতে চাইলেন না। চিন্তাশীল নাটকে আলোচ্য উদ্ধৃতির বক্তা নরহরির মা লিখবে কাশী যেতে যাওয়ার কারণ। নরহরি কোনো শব্দ শুনলেই তার ধাতু খোঁজার চেষ্টা করত। ভাষার পরিবর্তনকেও সে ধরার চেষ্টা করত। তাই শিশু ভাগ্নেকে আদর করার সময়েও সে অনেক কিছু ভাবতে থাকে। ভগবানের সঙ্গে কথা বলতে গিয়ে নরহরি তাকে নামের সমাস জিজ্ঞাসা করে। এই রকম ভাবনাবাতিক ছেলে নরহরি নিজের সম্পর্কে মাকে হতাশ করে তোলে। ছেলের এই অর্থহীন ভাবনার মধ্যে আর থাকতে চান না বলে নরহরির মা কাশী চলে যেতে চান। এছাড়াও কাশী যাওয়ার জন্য টাকার বন্দোবস্ত করে দিতে বলে নরহরি কী উত্তর দেয় সেটা বুঝে নেওয়াই ছিল তার বিশেষ লক্ষ্য। কাশী না যেতে চাওয়ার কারণ। নরহরির মার কাশী যাত্রার পথে বাধা হয়ে দাঁড়ায় নরহরির ভাবনা। নরহরির মা যখন ছেলেকে বলেন তার কাশীতে থাকার জন্য মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দিতে হবে, তখন নরহরি এক সপ্তাহ ভাবার সময় চায়। নরহরির মা বুঝতে পারেন যে ছেলে তার কাশী যাত্রার অনুমতি দিতে যতটা আগ্রহ, টাকা দিতে তত আগ্রহ নয়। তখনই নরহরির মা কাশী যেতে অনিচ্ছা প্রকাশ করেন। বিপ্লবী অমরেন্দ্রনাথ চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননিবালা দেবী। অমরেন্দ্র চ্যাটার্জির সঙ্গে ননিবালা দেবীর কী সম্পর্ক ছিল? ননিবালা দেবীর বিপ্লবী কর্মকাণ্ডের কোন পরিচয় তুমি পেয়েছ? বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জি সম্পর্কে ছিলেন ননিবালা দেবীর ভ্রাতুষ্পুত্র। বিপ্লবী কর্মকাণ্ডের পরিচয়। ননিবালা দেবী ছিলেন বিপ্লবীদের আশ্রয়দাত্রী। রামচন্দ্র মজুমদার নামে একজন বিপ্লবী গ্রেপ্তার হওয়ার সময় পিস্তল কোথায় লুকিয়ে রেখে গেছেন তা ননিবালা দেবীকে জানিয়ে যেতে ভুলে যান। বিধবা ননিবালা দেবী অসাধারণ সাহসের পরিচয় দিয়ে রামবাবুর স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে গিয়ে রামবাবুর সঙ্গে দেখা করেন এবং সেই পিস্তলের খবর জেনে আসেন। একসময় ননিবালা দেবীর ওপর পুলিশের নজর পড়ায় তাকে পেশোয়ারে পালিয়ে যেতে হয়। প্রেসিডেন্সি জেলে থাকার সময় আইবি পুলিশের স্পেশাল পুলিশ সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে অপমান করায় ননিবালা দেবী তাকে চর কষিয়ে দেন। এমনই অসীম সাহস ছিলেন মহীয়সী বিপ্লবী ননিবালা দেবী। মনে হয় যেন ইট কাঠের একটা মৎস্যজন্তু আমাকে একেবারে গিলে ফেলেছে। লেখক ইট কাঠের জন্তুর সঙ্গে কার তুলনা করেছেন, তার এরকম ভাবনার কারণ কি? লেখক ইট কাঠের জন্তুর সঙ্গে কলকাতা শহরের তুলনা করেছেন এরকম ভাবনার কারণ। বর্ষার আগমনে লেখকের এই কথা মনে হয়েছিল। শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামত তখন প্রকৃতির মধ্যে আনন্দ আর প্রাণের সঞ্চার ঘটত। তার সঙ্গে কবির মনের মধ্যেও গান জেগে উঠত। কিন্তু শহর কলকাতায় বর্ষার প্রবেশ দুর্গম। নববর্ষা এখানে বাড়ির ছাদে ঠোকর খেয়ে খোঁড়া হয়ে পড়ে। তার নৃত্য, গান, সবুজের বিস্তার অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যের কোনো কিছুই কলকাতায় দেখা যায় না। তাই নববর্ষার আগমনে লেখক শহর কলকাতার প্রতি তার বিরক্তি প্রকাশ করেছেন। পাঁচটা রয়েছে কম বেশি 100 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 5। মাকু কীভাবে কাঁদতে পারল? সোনার জন্য মাকু কাঁদতে পারল। বাড়ি থেকে কালিয়ার বনে যাওয়ার সময় সোনা একটা ফুটো জ্যামেটিন কেরোসিন তেল ঢালার ফোদলার বাপির কাজের ঘর থেকে আনা রাবারের নল নিয়ে এসেছিল। ঘড়িওয়ালা মাকুর নাকের কল টিপে দেয়, ফলে সে ঘুমিয়ে পড়ে। তখন ঘড়িওয়ালা ঘুমন্ত মাকুর দু কান ধরে খুব কষে প্যাঁচ দিতেই মাকুর মাথার খুলি কট করে বাক্সের ঢাকনার মতো খুলে যায়। সবাই দেখে ভেতরের কলকবজার মাঝে ফাঁকা জায়গা আছে। সোনা তখন পুঁটলি খুলে জ্যামের টিন বের করে সেখানে বসিয়ে দেয়। তার তলায়
ফোঁদল দিয়ে সেটার মুখে রবারের নল জুড়ে দেয়। রবারের নলের অন্য দিক মাকুর দু চোখের মাঝখানে জুড়ে দেওয়া হয়। এরপর হোটেলওয়ালা জল নিয়ে আসে আর সোনা সেই জল টিনের মধ্যে ঢেলে মাকুর খুলি বন্ধ করে দেয়। এবার মাকুর নাকের টিপকলটা চেপে ধরতেই মাকুর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। এভাবেই সোনার কেরিমতিতে মাকুর কাঁদার ইচ্ছে পূরণ হয়। হোটেলওয়ালার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল লেখো। হোটেলওয়ালার জন্মদিন মহা সমারোহে পালিত হয়। এই উপলক্ষে বেশ ভালো রকমের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। ঘন দুধের পায়েস, ভুনা খিচুড়ি, হরিণের মাংসের কোরমা প্রভৃতি সুখাদ্য হোটেলওয়ালা নিজে রান্না করে। সেই সঙ্গে ঘাস জমিতে সার্কাসের খেলা দেখানোর ব্যবস্থা করা হয়। সার্কাসের জন্তুরা জোলাপ খেয়ে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তা বলে সেই আয়োজনে বিনোদের ভাটা পড়েনি। মাকু খেলা, সোনাটিয়ার নাচ গান, দাঁড়াবাজির লোকেদের নানান খেলা আসর মাতিয়ে দেয়। জাদুকর যখন মগডাল থেকে পরিরানীকে নামায় তখন সবাই আনন্দে বিস্ময়ে হতবাক হয়ে যায়। এই আনন্দমুখর পরিবেশে মহা ধুমধাম করে মাকু আর পরিরানী বিয়ে হয়। সবাই ঘাস জমিতে বসে সেই অনুষ্ঠান বিশেষভাবে উপভোগ করে। এরপর সবাই বটতলায় ফিরে এসে দেখে সেখানে সোনাটিয়াদের বাপি, মামুনি, আম্মা, ঠামু, পিসি, পিসেমশাই, বোম্বা সবাই হাজির। সবাই মিলে মহানন্দে খাওয়া দাওয়া করে। হই হুল্লোড়ের মধ্যেই হোটেলওয়ালার আসল পরিচয় ফাঁস হয়ে যায়। এভাবেই হোটেলওয়ালার জন্মদিনের উৎসব পালন অন্য তাৎপর্য পেয়ে যায়। 6 হচ্ছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি প্রতিবষ্টি মান 3 করে 3 গুণ 2 = 6। তদ্ভব শব্দ কাকে বলে উদাহরণ দাও। তৎ শব্দের অর্থ আর ভব শব্দের অর্থ জাত বা জন্ম নিয়েছে এমন। সুতরাং যেসব সংস্কৃত শব্দ দীর্ঘদিন সময়কালব্যাপী ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা শব্দভাণ্ডারে স্থান পেয়েছে সেগুলিকে তদ্ভব শব্দ বলা হয়। যেমন সংস্কৃত, প্রাকৃত বাংলা। ভক্ত থেকে ভত্ত থেকে ভাত, গচ্ছ থেকে গচ্ছ থেকে গাছ। এক কথায় প্রকাশ করে যে কোনো তিনটি। দান করার ইচ্ছা, দিচ্ছা। একই সময়ে বর্তমান, সমসাময়িক। ঐতিহাসিক কালের আগে, প্রাগৈতিহাসিক। দুই নদীর মধ্যবর্তী স্থান, দোয়াব। যার মৃত্যু নেই, অমর। তিনের প্রতিটি বাগধারাকে বাক্যে প্রয়োগ করে যে কোনো তিনটি। এচড়ে বাঁকা, অকালপক্কতা। বর্তমানে দূরদর্শনে যা দেখানো হয় তা দেখে অল্পবয়সী সব ছেলেমেয়েরা এচড়ে পাকা হয়ে যাচ্ছে। হরিহর আত্মা, এক আত্মা। সজল শিশির, দুই বন্ধু একেবারে হরিহর আত্মা। বিনা মেঘে বজ্রপাত। রাকেশের আবুর আকস্মিক মৃত্যু এলাকার লোকের কাছে যেন বিনা মেঘে বজ্রপাত। ঠোঁট কাটা, স্পষ্ট বার্তা। দেখতে শান্তশিষ্ট হলেও বিভাস আসলে খুব ঠোঁট কাটা। প্রত্যয়ের কাজ কি? কৃৎপ্রত্যয় তদ্ধিৎপদের পার্থক্য লেখো। প্রত্যয়ের কাজ হলো শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করা। কৃৎপ্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়, তদ্ধিৎপ্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয়। পত্র রচনা করো, যে কোনো একটি প্রশ্নের মান 5। পুজোর ছুটি কেমন কাটিয়েছ তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। শিক্ষামূলক ভ্রমণের অংশগ্রহণ করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে পত্র লেখো। আর কম বেশি 250 শব্দের মধ্যে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 10। পরিবেশ রক্ষায় ছাত্রদের ভূমিকা, বিজ্ঞান ও কুসংস্কার, খেলাধুলার প্রয়োজনীয়তা, তোমার জীবনের লক্ষ্য, দেশ ভ্রমণের আনন্দ ও উপকারিতা। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে গেলে ভুলবে না। আমার চ্যানেল নতুন হাত লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।